সরকার ব্যবস্থার অন্যতম ধাপ পৌরসভা, যা ঘোষণার মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকা রূপান্তরিত হয় শহরাঞ্চলে। তেমনি একটি পৌরসভা টাঙ্গাইলের ঘাটাইল, যার পথ চলা শুরু 1998 সালের 10 সেপ্টেম্বর। 11 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় লোকসংখ্যা 26,375 জন। কিন্তু প্রায় 20 বছরের এই পৌরসভায় সুযোগ সুবিধা বঞ্চিত এলাকাবাসী, যাদের নিয়েই আমাদের এবারের তৃণমূলে জবাবদিহিতা। জনগণের সবচেয়ে কাছের সরকার স্থানীয় সরকার, যাদের মূল দায়িত্ব সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যে কারণে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান। কিন্তু এসব প্রতিষ্ঠান থেকে কতটা সেবা পাচ্ছে সাধারণ মানুষ, কতটা কার্যকরী বা স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠান, এসব বিষয় নিয়ে তৃণমূল জবাবদিহিতা নিয়ে এবার আমরা হাজির হয়েছি টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায়। আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত রয়েছেন ঘাটাইলের পৌরসভা চেয়ারম্যান, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সাবেক পৌরসভা চেয়ারম্যান, রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একই সঙ্গে উপস্থিত রয়েছেন স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, আর সামনে উপস্থিত রয়েছেন এই পৌরবাসী, যাদের মুখ থেকে আমরা সরাসরি শুনতে চাই তারা আসলে এই পৌরসভায় কেমন আছেন, কী ধরনের দাবি বের হয়েছে তাদের। আপনার কাছে শুরু করি। চাচা, এই পৌর এলাকাতে বাস করেন, হ্যাঁ, পৌরবাসী হিসেবে আপনি কতটা সুযোগ সুবিধার মধ্যে আছেন? এটা তো পৌরসভা, বেশ কিছু সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার কথা। কী ধরনের সুযোগ সুবিধা আছে আর কী ধরনের অসুবিধা আছে একটু বলেন। আসলে তো এই সুযোগের প্রশ্ন তোলার সাথে সাথেই আমার উত্তর পাই ওয়ারেন্টস আর আনলিমিটেড। আবার কাজ পাঠাইয়া দিয়া আবার বলে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে নেমে গেছে, আমরা কি করব। এইসব উত্তরগুলো পাওয়ার পরে আমরা সাধারণ মানুষ তো হাবা হয়ে যাই। আমরা বড় আশা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমাদের প্রথম পৌর প্রশাসক ছিলেন হাসান আলী মিয়া, তিনি এখানেই বসা ছিলেন। উনি প্রদীপ জ্বালিয়ে দিলেন, সেই আলোতে আমরা অনেক বড় ধরনের আলো দেখবো। 1998 সালে প্রতিষ্ঠিত হয় পৌরসভা। হ্যাঁ, প্রায় তো 20 বছর হয়ে যাচ্ছে প্রায়। যথেষ্ট পরে আমি আগেই বলেছি বয়স হয়ে গেছে অনেক, কিন্তু বয়সের তুলনায় সাবালক হয় নাই। কি কি আছে পৌরসভায়, সুযোগ সুবিধা কি কি আছে? এখন সুযোগ সুবিধার ভিতরে আছে, আমরা আগে নাগরবাসী ছিলাম, নগরবাসী হইলাম পৌরবাসী। তাতে পাইলাম ওই যে বললেন আমাদের মেয়র সাহেব বলেন কিছু কিছু রাস্তা হয়েছে, তার চলটা উঠে গেছে গা, ওখানে ঠেকান লাগে, রিক্সায় অনেক সময় রুগী থাকে বুকে ব্যথা লাগে, এই জায়গাগুলো হয়েছে। ড্রেনেজ যে পানি পড়বো কোনে যায় এইটার ব্যবস্থাটা নেই। নিষ্কাশন কোথায় যাবে পানিটা, সেই জায়গা না থাকার কারণে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এটা আমি গত বর্তমান মেয়র সাহেবের সামনে এবং গত মেয়র সাহেবের সামনেও বলেছি যে আপনারা যতই ড্রেন করুন না কেন মুখতলাটা বাইর করে দেন, মুখটা খুলে দেন। ওকে, বুঝতে পারছি, আমরা আসবো আবার। আপনি তো বর্তমান মেয়র, হ্যাঁ, এত খারাপ অবস্থা কেন এই পৌরসভার? আমি পৌরসভায় ঘুরেছি, মানে খুবই খারাপ অবস্থা মনে হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে আপনার বাতি নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই, মানে আছে কি আপনার পৌরসভায়? আসসালামু আলাইকুম। আসলে পৌরসভার তো দুরবস্থা থাকার পিছনে কারণ হচ্ছে গত 5 বছর যিনি দায়িত্বে ছিলেন তিনি সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বিরোধী দলের মেয়র ছিলেন। সরকারের নিতান্তই অনুকম্পার উপর তাকে নির্ভর করতে হয়েছে। তিনি সরকারের সঙ্গে যোগাযোগ করে কোনো তেমন বিশেষ কোনো সুবিধা আনতে পারেন নাই। আর যে রাস্তাগুলো পুরাতন ছিল, অর্থাৎ 1998 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে সাবেক মেয়র আলহাজ হাসান সাহেব এবং আব্দুর রশিদ মিয়া সাহেবরা যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলো তিনি ধরে রাখতে পারেন নাই, তার বরাদ্দ অপ্রতুল থাকার কারণে। যে কারণে তোর পৌরসভাকে মানে যে রাস্তাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, নতুন তেমন কোনো রাস্তা হয় নাই। আর বিশেষ সেটা হচ্ছে রাস্তা ঠিক আছে, রাস্তা বরাদ্দ পান নাই, অন্য দলের মানে বিএনপির মেয়র ছিলেন দেখে পারেন নাই, কিন্তু রাস্তার বাতি নাই, তারপরে ফুটপাথগুলো চলার অনুপযোগী, এগুলো রাস্তা লাইটিংয়ের জন্য টাকা লাগে। রাস্তা লাইটিংয়ের জন্য যে বরাদ্দ পেয়েছিলেন সে বরাদ্দটুকু সঠিকভাবে ইউটিলাইজ হয় নাই। আপনি 2 মাসে কি করলেন? 2 মাসের মধ্যে আমার সেটা হলো যে আমি মানে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। এর আগে বার্ষিক যে গ্র্যান্ট ছিল 50 লক্ষ টাকা সর্বোচ্চ, এবার আমার সেটা 90 লক্ষ টাকা হয়েছে। এর ইতিমধ্যে আমি আশ্বস্ত হয়েছি যে আমার এখানে 12 কিলোমিটার জুড়ে 11 কিলোমিটার 1 বর্গ কিলোমিটার পৌরসভার 12 কিলোমিটারের মধ্যে ওয়াটার সাপ্লাইয়ের জন্য 2টা ওভারহেড সহ 40 কোটি টাকা একটা বরাদ্দ 2 মাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আরও 30 কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থা, যেমন আমাদের থানাপাড়া থেকে সাবেক কনক সিনেমা হল পর্যন্ত 60 লক্ষ টাকা ড্রেন ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। আমরা চিঠি আজকালকে পেয়ে যাবো, আজকে আমরা নিশ্চিত হয়েছি।
তারপরে আমরা রাস্তাগুলো কলেজ রোড থেকে সবিলেট হয়ে আমাদের গড়ে উঠেছে এই মানে পৌরসভার শেষ সীমানা পরিষদ রাস্তা প্রায় 3 কিলোমিটার, সেটা বিশেষ বরাদ্দ প্রজেক্ট আমরা পাঠিয়েছি আগামী 1 মাসের মধ্যে, ইনশাল্লাহ সেটাও নিশ্চিত হবে। আমরা আশা করছি ইনশাল্লাহ আগের তুলনায় অনেক বেশি কাজ আমরা এবার করতে পারি ইনশাল্লাহ। রাশি, আপনি তো বিগত 5 বছর ছিলেন, উনি যেটা বলছিলেন বর্তমান মেয়র, যে আপনি যেহেতু এখন পৌরসভার যে অবস্থা, দায় আসলে আপনার উপরেই পড়ে, যেহেতু আপনি বিগত 5 বছর ছিলেন। অ্যাকচুয়াল বাস্তবতা জানতে চাই, কেন আসলে এত দুরবস্থা? যেই পৌরসভার প্রতিষ্ঠাকাল 1998, প্রায় 20 বছর বয়স, সেই পৌরসভার বাসীরা এত দুর্ভোগের মধ্যে কেন বাস করবে? আসসালামু আলাইকুম। আসলে উন্নয়নমূলক যে কাজগুলো এগুলো নির্ভর করে সরকারের, আপনি একটু আমার দিকে তাকাবেন। জি, সরকারের অর্থ বরাদ্দের উপরে। মেয়র যত ভালোই হোক, গভর্নমেন্ট যদি সেখানে অর্থ না দেয় তাহলে সেখানে উন্নয়নমূলক কাজ সম্ভব নয়। ঘাটাইল পৌরসভায় বিগত দিনে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেই অর্থ বরাদ্দ খুবই প্রয়োজনের তুলনায় খুবই কম, যার কারণে এটা উন্নয়নমূলক কাজ করা খুবই কঠিন হয়ে যায়। আপনি কি করতে পেরেছেন? আমরা মোটামুটিভাবে এই পৌরসভার মধ্যে যতটুকু সম্ভব অর্থ বরাদ্দ দিয়েছে, খুব কম বরাদ্দ দিয়েছে, তারপরেও প্রকল্পের মাধ্যমে কিছু টাকা, যেহেতু আমি কথাটা বলেই নেই, আমি মেয়র ছিলাম বিরোধী দলে, জি, যার কারণে এখানে বাহিরের কোনো প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট আমরা এখানে পাইনি, দেয়নি, গভর্নমেন্ট দেয়নি, যার কারণে হয়নি। তারপরেও যতটুকু সম্ভব রাস্তাঘাট, যতটুকু সম্ভব যে অর্থ দিয়েছে সেই অর্থের মধ্যে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করেছি। কোন রাস্তাটা করেছেন? রাস্তা তো বেশিরভাগই রাস্তা খারাপ, একেবারে ভাঙাচোরা, এবং যেমন সবচেয়ে বড় অভিযোগ যে বিগত 10 বছর ধরে খুব বেশি কাজই হয়নি পৌরসভায়। 10 বছর, তার মধ্যে 5 বছর আপনি ছিলেন। হ্যাঁ, 5 বছরের মধ্যে আমি আপনাকে বলি, ঘাটাইল থেকে আপনার পৌরসভার যে সীমানা ভুয়াপুরের দিকে, এটা ভাঙাচোরা ছিল, এটা সংস্কার করা হয়েছে। ঘাটাইল থেকে পৌরসভার দিক থেকে আপনার আমাদের মানে পৌরসভা থেকে আমাদের মানে রতনপুর পর্যন্ত এটা করা হয়েছে। রাস্তার কোনো কাজ টাজ করে না তো অনেক দিন ধরে। আমরা আজ থেকে 10 বছর আগে পরিষদে ছিলাম, সেই টাইমে কাজ হচ্ছে, তারপর আর কোনো কাজ হয় নাই। হচ্ছে না কেন? বরাদ্দ আসে তো আসে, এখন কিসের হয় না, যারা দায়িত্ব আছে তারাই ভালোভাবে বলতে পারে। রাস্তা আমাদের তো হ্যাঁ না, তো ঠিক করে না কেউ, 10 বছর ইয়ে যায়, ঠিক করে না। এটা নিয়ে তো আমরা চাই, কয়বার দিলাম, ভোট দিলাম, ইয়ে ও দিল না। কয়েকবার শুনছি যে পৌরসভায় কাজ আসছে, কিন্তু কাজটা এখন পর্যন্ত করে নাই। এর আগে ওয়াইসা ইঞ্জিনিয়ার, পৌরসভার ইঞ্জিনিয়ার এসে ঘুরে গেছে, কিন্তু কাজটা এখন পর্যন্ত সেটা হয় নাই। ময়লা ফেলেন কোথায়? ময়লা ফেলার এখানে কোনো ব্যবস্থা আমাদের করে দেয়নি। অসুস্থ মানে রোগ হয়ে যায়, জ্বর, শরীরের ঝাঁকি ঝুঁকি, তারপরে মানে পরিস্থিতি খুব খারাপ, গাড়ি চালানো যায় না, তো কষ্ট চালা লাগে, অনেক ঝাঁকি লাগে, শুলে ব্যথা হয়ে যায়। স্কুলে আসতে পারো বৃষ্টি হলে? জি জি, আসতে পারে, অনেক কষ্ট করে আসতে লাগে। এই দেখলে টাকা তো দিয়ে রাখছে, কিন্তু কেউ কাজ করে না। যে পানি বেজা থাকে, তারপরে আমাকে খুব কষ্ট হয়, পোলাফান লেখাপড়া করবো তো স্কুলে যাইতে পারে না। বৃষ্টি হলে কতটুকু উঠে যাবে? পানি যেই পানি হয়, পানি হয়, মানে যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, বাইরে হইতে পারে না। পৌরসভায় ড্রেন নাই? না, পৌরসভায় এখানে ড্রেন হয় নাই। পৌরসভা থেকে লাভ কি তাহলে? সেটাই তো বলি যে পৌরসভায় থাকি কে দেই, ট্যাক্স দেই, ব্যবসা দেই, আমাদের তো এটা পৌরসভার মতো চলাফেরার রাস্তা হয় না। ভোটের আগে তো বলে যে ভোট দেন, রাস্তা করে দেবো, তখন তারা উঠা যায়, তারপর আর এদিকে খোঁজ খবর নেয় না। ময়লা হওয়ার রাস্তা নেই, জায়গা নেই, কে দেখেন না কি অবস্থা, ময়লা যে আশেপাশে বস্তির মতো দেখা যায়। বাসার পিছনে এক খালি জায়গার মধ্যে ময়লা ফেলার কোনো জায়গা নাই? না, ময়লা ফেলানোর জায়গা নাই। ট্যাক্স নিব না বাবা, ওটা মাপ দিব, ওই দিয়ে আগে, কিন্তু আসল জিনিস তো পাই না। ট্যাক্স যে এখনকার ট্যাক্স তো সরকারের বাধ্য নেওয়া, ওরা তো মানে ওই যে কইছে সবই আমরা আবাদ করি, কিন্তু সরকারে আবার নিবার নিয়ে যায় রেখে সবই। পৌরসভা যেভাবে মনে করেন গঠন হওয়ার কথা, সেভাবে তো গঠন হয় না। শুরুতেই তো গলত পৌরসভা হবে, শহরগুলো পৌরসভা হবে, তাই না? একটা টাউন, এটি পৌরসভা হবে। দেখা যায় যে বিভিন্ন পৌরসভা হয়, ওখানে দেখা যায় যে আপনার 70% রুরাল এরিয়া,
তাই না? আপনার তো বিভিন্ন জায়গায় যায় না, আপনার বেশি দেখেন আগে ঘুরলেও তো দেখতে পারবেন যে শহর কতটুকু আর গ্রাম কতটুকু। মানুষের অভিযোগ তো কমে না। না, অভিযোগ আমি তো বললামই, সেটা অভিযোগ তো থাকবেই যতটুকু সম্ভব। আমি তো বললাম যে অর্থ না দিলে তো এটা কোনো মেয়র এটা পারবে না যদি গভর্নমেন্ট টাকা না দেয়। না, কিন্তু আপনি আমি জোর গলায় বলতে পারি, মানে উপজেলা থেকে তো অভিযোগ পৌরসভার বাজেট বেশি। না, অভিযোগ জনগণ এটা দিবেই। জনগণ যখন একজন মেয়র নির্বাচিত করে তখন তারা এই গভর্নমেন্ট কি দিল না দিল সেটা তারা চিন্তা করতে পারে না। তারা মেয়র কি করতে পারলো না পারলো এটার উপর চিন্তা করে, কিন্তু মেয়রকে চিন্তা করতে হয় গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট যদি না দেয় সে মেয়র কখনোই কিছু করতে পারবে না। আর বাংলাদেশের এমনই একটা অবস্থার মধ্যে আমরা অবস্থান করতেছি যেটা না বললেই নয়, জি, যে সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারের লোকজন যারা থাকে তারা উন্নয়নমূলক কাজ করার জন্য সহযোগিতা পায়, অন্যরা তেমন কোনো কিছু পায় না। এই হলো আপনি বঞ্চিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, বঞ্চিত না, কিন্তু যতটা অর্থ এসেছে সেটার প্রকৃত যে অর্থ দেওয়া হয়েছে তার সম্পূর্ণভাবে এখানে শতভাগ কাজ হয়েছে, এখানে কোনো নেই। উনি গেছেন নতুন, হয়তো ওনার সমস্যা হবে না বা উনি সরকারি দলের হিসাবে করতে পারবেন, কিন্তু আমার সময় অনেক প্রতিকূলতা আসছে, ওইখানেও আসছে এখানেও আসছে। সরকারি দল করে উনি ওইখানে প্রেশারও ক্রিয়েট করতে পারবো। আমি প্রেশার দিলে পরে আমি বলছি আমরা তো বিএনপি। আচ্ছা, আমরা আবার আসবো একটু পরে, আপনার কাছে আসছি যে একটু সাধারণ মানুষের কাছ থেকে একটু ঘুরে আসবো। আপনারা তো পৌরসভায় বাস করেন, হ্যাঁ, কী ধরনের অসুবিধার মধ্যে বাস করেন আপনারা যদি নিজেরা একটু আমরা আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। আপনার এই পৌরসভার যে এরিয়াটা তার 90% হইল জলাবদ্ধ। 90% জলাবদ্ধ, একেবারে 90% ড্রেন মিলে আর কি। আমার মনে হয় যে এই যে পৌরসভার যে এরিয়াটা এর ছাড়া আর বাকি অংশটুকু বিভিন্ন মানে অসুবিধার সম্মুখীন। মানে পৌরসভা মনে হয় আপনি পৌরসভায় বাস করেন? পৌরসভা মনে করলেও আমরা পৌরসভা, আর না করলেও পৌরসভা। তো এই যে প্রায় 20 বছর হয়ে গেল আপনার পৌরসভার বয়স, জি হ্যাঁ, এই 20 বছরে কি হইলো আপনার পৌরসভায়? 20 বছর পৌরসভা মোটামুটি যে প্রথম দিকে যে কিছু কাজ হয়েছিল তারপরে আর বিগত দিনে আর কিছু কাজকর্ম দেখতেছি না। রাস্তাঘাটের বেহাল অবস্থা, এই বাজারে যেতে হইলে রিক্সা মানে থেকে পইরা যায়, অনেক মহিলা পইরা যায়, নিজেরাও পইরা যায়, বুড়া মানুষ যারা পইরা যায়, এই অবস্থা। ধন্যবাদ। আমরা একটু আরেক দিকে, চাচা বলেন। আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি তার মধ্যে প্রথমত হলো আমাদের অপরিকল্পিত যে আবাসন, এ কারণের জন্য অধিকাংশ এলাকায় অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি সেখানে প্রবেশ করতে পারে না। এত রাস্তাটা এত সংকীর্ণ, অপ্রশস্ত, সংকীর্ণ। এছাড়া প্রত্যেকটা অঞ্চলেই, এলাকাতেই, প্রত্যেকটা ওয়ার্ডেই দেখা যাবে যে এই যে ময়লা ফালানোর কোনো জায়গা নেই। যেখানে রাখা হয় সেখান থেকে পৌরসভার যে কর্মীরা যারা এই ময়লা পরিষ্কারের জন্য নিয়োজিত তারা সেগুলো যথাযথভাবে নেয় না, যার জন্য পচে গন্ধ প্রত্যেকটা এলাকায় যাইতেই সেখানে নাক ধরে যেতে হয়। 2 দিন পর বা 5 দিন পর নিত, তাহলে গন্ধ হতো না। দেখা যায় যে 1 মাস বা 15 দিন পর নেয় কর্মীরা। অনেক ধন্যবাদ। এদিকে একটু যাবো। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আজকে নিউজ 24 এই তৃণমূল ঘাটাইল পৌরসভার জনগণের যে নাগরিক সুবিধা বা পৌরসভার যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে খোলামেলা মতামত নিচ্ছেন, এজন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবচাইতে বড় হলো যে রাস্তাঘাটগুলা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। আর এই যে আবাসন যেগুলো হয়েছে, যারাই বাসাবাড়ি করেছে, আমরা যত কথাই বলি শুধু মেয়র সাহেব কাউন্সিলররাই পারবে না। আমরা যারা বাড়ি করতেছি তারা যদি রাস্তা না রাখি, তারা যুদ্ধ করে এই রাস্তা দিতে পারবে না। কাজে আমাদের নিজেদের অবস্থান নিজেদেরও চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ। এই যে একেবারেই সামনে এই যে ডান পাশে। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা পৌরবাসী দীর্ঘ 18 বছরের মধ্যে নাগরিক সুবিধা থেকে আমরা সবাই বঞ্চিত। যে রাস্তার 2 সাইড থেকে ওনারা মাটি নিষ্কাশন করেছে, যার কারণে এখন এই যে ওই যে বৃষ্টিটা চলে গেল, যে রাস্তার 2 সাইডে আপনি ইতিমধ্যে দেখবেন থানার সামনে হয়তো ওই যে মানে ইরি ধান দেখা যাচ্ছে এখনো। আমার কথা হচ্ছে যে এই যে ছোট ছোট কাজ আপনি যেটা বলছেন, ছোট কাজ, এই ছোট কাজগুলো পৌরসভা কেন করতে পারে না? এই ছোট কাজ করতে ভাই যে কথাটা বললেন, এক কথা খালি বললেন যে সরকারে আমি বিরোধী দলের মেয়র ছিলাম, এটা ঠিক না। জি, কারণ উনি কি কখনো এই সমস্যা সমাধানের জন্য সরকারি দলের নেতাদের ডেকে কোনো সময় বলেছিলেন যে আমি কি এই সমস্যার মধ্যে আছি, আপনারা আমার সাথে এসে কাজ করেন? এই ধরনের কথা যদি বলতো, আমার মনে হয় যে উনি 5 বছরের মধ্যে এই ধরনের কোনো কথা বলছে কিনা আমার জানা নাই।
আমার মনে হয় যে এখানে ওনাকেও কাজ করার জন্য সরকারি দলের নেতাকর্মীরা ওনাদের বাধাগ্রস্ত করছে, এমনও কোনো ঘটনা আমার জানা নেই ঘাটালে। তা আমার মনে হয় বাধা অনেক সময় আসতে পারে ভিতর থেকে, যেটা আপনি জানবেন না। উনি যেটা বলতে অস্বীকৃতি প্রকাশ করলেন যে উনি বললেন না। না, ঘাটালে একটা শান্তিপ্রিয় জায়গা, এই ধরনের যে উন্নয়নমূলক কাজ করার জন্য যে এখানে বাধা আসবে এটা ঠিক না। কাজেই ঘাটালের উন্নয়নের প্রশ্নে সেখানে কোনো দল থাকে না আসলে, এটা ঠিক। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু পেছন দিকে যাবো, মুরব্বীরা আছেন। আমি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অধিবাসী, 7 নম্বর ওয়ার্ডের অধিবাসী। সাবেক মেয়র সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে গভর্নমেন্ট যেহেতু বরাদ্দ না দিলে এখানে উন্নয়ন হয় না, আমরা যে পৌরকর পরিশোধ করি, এই বাজেটটা কোথায় বা কিভাবে খরচ হয়, এই বিষয়টা উনি আমাদের ব্যাখ্যা করবেন, জানাবেন। অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে আসবো। আমি একটু পরে আবার আসবো আপনাদের কাছে। আপনি তো পৌরসভায় বাস করেন, নির্বাহী কর্মকর্তা, জি, কতটা সন্তুষ্ট আপনি? ধন্যবাদ। আমি উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল। আমার এখানে কর্মকাল প্রায় 6 মাসের কিছু বেশি। তো আমাদের উপজেলা পরিষদটি অবস্থিত পৌরসভা অঞ্চলে। তো পৌরসভা অঞ্চলে বসবাস করার কারণে আমি যে আমার বিভিন্ন বক্তাগণ বা অতিথিবৃন্দ যে সমস্ত অসুবিধার কথা বললেন সেগুলোর সাথে আমি একমত। আমি একটু সাম আপ করতে চাই। প্রথম সমস্যাটি হচ্ছে রাস্তাঘাটের সমস্যা, দ্বিতীয় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, তারপরের সমস্যা হচ্ছে গিয়ে বৈদ্যুতিক লাইটিং নাই, তারপরে হচ্ছে গিয়ে যানজট। এই কয়টা সমস্যা খুব পৌরসভায় আছে কি তাহলে? এবং এরপরে সমস্যাটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তো পৌরসভায় কি আছে? যেটি নাই সেটি আমি বলতে চাই যে প্রপার পরিকল্পনা নেই। প্রথমত পরিকল্পনা নাই, পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয়নি, এবং যে সমস্ত বাজেট দিয়ে ডেভেলপমেন্ট কাজগুলো করা হয়েছে সেই জন্য পরিকল্পনার অভাবে সেগুলো সাস্টেনেবল। আপনারা উপজেলা পরিষদ কতটা কাজ করতে পারছেন? আমরা উপজেলা পরিষদ, আমরা একটা বিষয় হচ্ছে যে উপজেলার মানে যেটা বলা হয় আর কি, উপজেলা যে আয়তন, সেই আয়তনের মধ্যে পৌরসভা। হ্যাঁ, সুতরাং এই জায়গায়ও আপনাদের কিছু কিছু দায় আছে। আমি শেষ করি, সেটা হচ্ছে যে উপজেলার পেটের মধ্যে আসলে পৌরসভা যেটা বলা হয়, আপনারা কি কতটা কি করতে পারছেন উপজেলা পরিষদের জায়গায়? উপজেলা পরিষদের কার্যপরিধি ভাগ করা আছে, সেখানে অনেক উন্নয়নমূলক কাজই, বড় বড় উন্নয়নমূলক কাজই আমরা করতে পারি না, আমরা ইউনিয়ন পর্যায়ে করে থাকি। কিন্তু আমরা উপজেলা পরিষদের মনিটরিংয়ের মাধ্যমে সেন্ট্রালি কিছু কিছু বড় বড় রাস্তার কাজ হয়ে থাকে, সেগুলো আমরা মনিটর করি। কিন্তু সেখানেও প্রশ্ন হচ্ছে সেইটার বাজেট আসতে হবে, কাজ করতে হবে, তারপর আমরা সেটা প্রপার মনিটরিংয়ের মাধ্যমে সেগুলো করতে পারবো না। কিন্তু সব জায়গায় বাজেটের কথা আসছে, পৌরসভা বলছে বাজেট নাই, উপজেলার ক্ষেত্রেও একটা বড় অভিযোগ আছে যে বাজেট নাই। তাহলে এই স্থানীয় সরকারের এই একাংশগুলোকে রেখে আসলে লাভ হচ্ছে কি? না, উপজেলা বাজেটই সরকার না দেয়। উপজেলা পরিষদের বাজেট আছে, সেটাও সীমিত পরিষদে যেভাবে প্রেসক্রাইব করা আছে সেটা দিয়ে আমরা পৌরসভার ভিতরে কাজ করতে পারি না। আমাদের আলাদা প্রেসক্রিপশন আছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করি। পৌরসভা আলাদা একটি স্থানীয় সরকারের বডি, তাদের আলাদা নিয়মকানুন আছে, আলাদা বাজেট আছে, তারা সেটা দিয়ে করে। ধন্যবাদ। জি, আপনার কাছে একটু আসবো। অনেক অভিযোগ শুনলাম এই জায়গাটায়, আপনার কিছু বলার আছে? আরেকটা বরাদ্দ আপনি বলছিলেন, একটা বিষয় হচ্ছে যে আমি যতটা আপনার অফিস থেকে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে 2013-14 অর্থ বছরে 1,07,75,000 টাকা বাজেট ছিল। 2014-15 সালে বাজেট ছিল 2,10,00,000। 15-16 অর্থ বছরে ছিল 1,41,00,000। কি হয়েছে? অর্থ দিয়ে কী করেছেন? কোনো মানে স্পষ্ট কিছু দেখা যায়নি, উন্নয়নের ছোঁয়া খুব বেশি লাগেনি পৌরসভায়। টাকাগুলো কোথায় গেল? আপনি এই কথা বললে আপনি আমার সাথে চলেন, যে কাজগুলো হয়েছে দেখবেন আপনি। কোনো মানে স্পষ্ট কিছু দেখা যায়নি, উন্নয়নের ছোঁয়া খুব বেশি লাগেনি পৌরসভায়। টাকাগুলো কোথায় গেল? আপনি এই কথা বললে আপনি আমার সাথে চলেন, যে কাজগুলো হয়েছে দেখবেন আপনি। আমি তো এখানে বসে দেখাইতে পারবো না, চলেন। এই টাকা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যে বরাদ্দ পেয়েছি 100% সেখানে সে কাজ হয়েছে। আপনি রাস্তা দেখতে চান, আমার সাথে চলেন, যেটুকু আমরা পাইছি সেটুকু আমি দেখাবো। সবই ঠিক আছে, বিষয়টা একটু বলি, আবার একটু বলি, আপনি উত্তর দিবেন অবশ্যই। সেটা হচ্ছে যে এই যে যারা কথা বললেন, এবং আমিও আপনার পৌরসভা এলাকায় ঘুরেছি, হ্যাঁ, খুব বেশি সন্তুষ্ট না সাধারণ মানুষ। এই যে 4,58,00,000 টাকা, 75,000 টাকা গত 3 অর্থ বছরে এসেছে, সেইটার ব্যয়টার কথা একটু জানতে চাই। না, সেটাই তো আমি বললাম তো, যে এখানে 84 লক্ষ টাকা এই 7 নম্বর ওয়ার্ডে, এখানে আছে 62 লক্ষ টাকা। ড্রেন আছে আপনার, এই ড্রেন কতটুকু হয়েছে? ড্রেন আপনার হয়েছে কম, এটা 1,32,00,000 টাকা। 1,32,00,000 পর্যায়ক্রমে চলমান প্রক্রিয়ার মধ্যে আসতেছে।
আচ্ছা 1,32,00,000 টাকা। আমার যে রাস্তাটা গ্রামের রাস্তা আছে 52 লক্ষ টাকা। তারপরে সাগরদিঘি বুয়াপুর ওইটা আছে আপনার 75 না 80 লক্ষ টাকা। তারপর ওইদিকে আরেকটা রাস্তা আছে 84 লক্ষ টাকা। আমি তো বললাম যে উন্নয়নমূলক কাজ করা যতটুকু সম্ভব, যতটুকু সরকার দেওয়ার দরকার সেটা তো দেয় নাই, সরকার তো সেটুকু সরকার থেকে পাওয়া যায় নাই। আমি এই ড্রেনেজ বা জলাবদ্ধতার বিষয়ে বলি। আসলে এখানে আবার একই কথা, পরিকল্পনার অভাবে এখানে কোনো ড্রেনেজ করা হয়নি, বা যেটুকু উপজেলা পরিষদ থেকে মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো একটি ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, যেটা মুখটা ফেলা হয়েছে আমাদের উপজেলা পরিষদ পুকুরে, কিন্তু এটা আসলে তো নদীতে বা মুক্ত জলাশয়ে ফেলতে হবে। তো এতে করে করে সমস্যা সমাধান করতে গিয়ে আরও বড় সমস্যা হয়ে গেছে। বিগত 15 দিন আগে যে বিশাল একটি ভারী বর্ষণ হয়ে গেল, এতে উপজেলা পরিষদ একদম নিমগ্ন হয়ে গিয়েছিল জলে এবং আশেপাশের সকল রাস্তা। তার মানে এইখানে আমরা এখন যে আমাদের বিজ্ঞ মেয়র মহোদয় আছেন, তার কাছেও আমাদের অনুরোধ থাকবে যে এখন অনেক উন্নয়নমূলক কাজ হবে। তিনি আসার পর থেকে অনেক ফান্ড পেয়েছেনও, অনেক প্রতিশ্রুতিও পেয়েছেন। তো ওইটা করার আগে যেন প্রপারলি গোল টেবিল বৈঠক হোক বা বিশেষজ্ঞ হোক, যারা আছে তাদের সকলের সঙ্গে বসে যেন পরিকল্পনাটা করে তারপর উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন কাজ করা হয়। অনেক ধন্যবাদ। একটু আবার আসবো যে অর্থ বরাদ্দ নেই। আচ্ছা জি বলেন, প্রশ্নগুলো শেষ হয় নাই। জি বলেন। আপনার পরিকল্পনা অনুসারে এর আগে যে ব্যবস্থা করে গেছে পর্যায়ক্রমে এক একজন এক এক অবস্থা করে গেছে। আমি তো 5 বছর, তারপরে আপনার এই যে আমাদের আজাদ ভাই যেটা বললেন কাটাইলের যে অবস্থাটা, এটা বলতে গেলে অনেক কথা বলতে, আমি যেটা বলতে চাই না, আমি চলে গেছি, আমি বলার মতো আমি যে আসে উনি বলবেন, আপনি বলতে পারেন। জি না, আমি বলতে চাই না। যেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের প্রথম এমপি সাহেব আমি 1 বছর থাকাকালীন মারা গেলেন। সহযোগিতা তো আমি আওয়ামী লীগের কাছে যদি চাই, আমি যিনি এমপি থাকবেন ওনার কাছে চাবো। তারপর আরেকজন আসলেন, আরেকজন আসার পর উনি 1 বছরের মতোই ছিলেন, তারপর থেকে এই অবস্থা। এখন এই মানে আমি তো এমনি বিরোধী দলে, তারপর আমি যাদের কাছে সহযোগিতা তাদেরকে আমি ওইভাবে পাই নাই, যার কারণে এখানে অনেক ত্রুটি রয়ে গেছে। আমি যেখানে কাজ করতে পারবো না, আপনাকে যদি সেখানে নিয়ে কাজ করানো যায়, আমি চেষ্টা তো কোনো ত্রুটি করিনি। আরেকটি প্রশ্ন করছে উনি যেটা, যে ট্যাক্সের টাকাটা কোথায় যায়। এই আমি দায়িত্ব নেওয়ার পরে 65 লক্ষ টাকা ট্যাক্স অনাদায়ী নিয়ে আমি দায়িত্ব নিয়েছি। এই পৌরসভার কতজন মানুষ আমরা ট্যাক্স দেয়, সেই জায়গাটা আসতে চাই। সেখানে আমরা মিটিং করেছি কাউন্সিলর সাহেবদের নিয়ে, এলাকায় মিটিং করেছি, মাইকিং করেছি, তারপরেও কিন্তু আমরা ট্যাক্স এখানে বড় বড় যারা আছে তাদেরও প্রায় অনেকেরই এরকম আছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাকি আছে। ট্যাক্সটা ঠিকমতো আসা উচিত। হ্যাঁ, ট্যাক্সটা আসা উচিত না। 65 লক্ষ টাকা ট্যাক্স বাকি। পৌরসভা যদি ট্যাক্স না দেয়, আপনি যখন লাইটিং দিবেন তখনই কিন্তু আপনার পৌরসভার আপনার বিদ্যুৎ বিল দিতে হবে। কোথা থেকে দিবেন? ওনারা তো বিদ্যুৎ বিল সহ সবকিছু সহ ওনাদের ট্যাক্স আমরা আদায় করবো, সেই ট্যাক্স কি ওনারা দেয়? আচ্ছা একটু আসি, ট্যাক্স কিভাবে কেমন দিচ্ছেন, দু একজন যদি একটু কথা বলেন। আমি কথা শেষ করি না, একটু আসি। কারা ট্যাক্স দেন হাত তুললে হবে। প্রপারে কিছু জায়গা ছাড়া কোথাও কোনো ট্যাক্স দিচ্ছেন? ট্যাক্স দেয় না। ট্যাক্স এখানে যারা ট্যাক্স দেন তারা একটু হাত তুলেন। কতজনের ট্যাক্স দেন না? ঠিক দেয় যারা তুলছে, বেশিরভাগই ট্যাক্স দেন না এখানে যারা হাত তুলেছেন। যারা দেন তারা একটু হাত তুলবেন। এরা দিয়েছে, দেখেন কতজন, খুব কম। বেশিরভাগই ট্যাক্স দেন না। যারা আমরাও দেই, আমরা এখানে যাদেরকে হাত তুলেছেন তারা ট্যাক্স দেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু যাব। ট্যাক্স দেন আপনি? হ্যাঁ, আপনি একটু যদি বলেন, মাইক্রোফোনটা একটু দেবেন। আপনি তো ট্যাক্স দেন, হ্যাঁ, ট্যাক্স দিয়ে কতটা সন্তুষ্ট আপনি পৌরবাসী হিসাবে? আমরা ট্যাক্স দিয়ে সেজন্য সন্তুষ্ট যে আমাদের কাজ হবে উন্নয়নের জন্য। কিন্তু দেখা যায় যে বিগত যে মেয়র সাহেব ছিল উনি কাজ কিছু করছে, কিন্তু অনেক আছে যে করে নাই। ট্যাক্স দিয়ে লাভ কিছু তো হচ্ছেই মনে হচ্ছে, কারণ কিছু কিছু কাজ উনি যে বলতেছে বিরোধী দলে ছিল তিনি কাজ পান নাই, তাহলে তো আমাদের ট্যাক্সের টাকায় হয়তো কাজ করছে। আচ্ছা, সেটা মনে হয় বোঝা যায়। এই যে ডান পাশে একজন ছিলেন ট্যাক্স দেন যিনি। আসসালামু আলাইকুম। ট্যাক্সের টাকা এবং বরাদ্দ আসে, কতটা সন্তুষ্ট উন্নয়নে? আমাদের আমরা যে ট্যাক্স দেই আমরা সে অনুপাতে কোনো সেবা পাই না। কারণ হচ্ছে যে আমি টিএনটি রোডের অধিবাসী, তো আমার ওখানে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানিটাতে আমার টিএনটি রোডটা মানে সাইলাপ হয়ে যায়। তো আমাকে রিক্সায় অথবা আমাকে হাঁটু পর্যন্ত উঠে কাপড় প্যান্ট উঠে আমাকে চলতে হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুলে চাইতে কলেজে চাইতে বেশ অসুবিধা হয়, এবং আমাদের বিদ্যুতের কোনো নেই, অবস্থা নেই। টিএনটি রোডে কোনো বিদ্যুৎ নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আবার আসবো একটুখানি জাস্ট চাচার কাছে। চাচা, এই যে অর্থ বরাদ্দের কথা বলছিলাম আমি, হ্যাঁ, অর্থ বরাদ্দ যেটা আছে, অর্থ যেটা সবাই মিলে যেটা বললো বা আমরাও যতটা জানি সেটা হচ্ছে অর্থ অপ্রতুল।
বাজেট যেটা আসে সেটা কম, কিন্তু যতটা বাজেট আসে সেটা কতটা ব্যবহার হচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই ইতিমধ্যেই আমাদের মেয়র সাহেব বলেছেন। পুরোপুরি ব্যবহার অনেক ক্ষেত্রে হয় না, যে কারণে আমাদের একে তো প্রচুর, তার মধ্যে আবার এইগুলো গোছাইতে যারা গোছান তারা আবার আরেকটা গোছানি দেন, যে কারণে আমরা একবারে নিরীহরা সাধারণ পাবলিক বঞ্চিত হতে থাকি। একটা গোছানি দেন মানে কি? মানে টাকা একটা গোছানি, ওই টাকাগুলো আবার বাক্সা করে কাজগুলা প্রকল্পগুলো করে দিতে হয়। সে প্রকল্পগুলো চালাইতে গেলেও তো আরেকটা খরচ আসে। তো সেইগুলো করতে গিয়ে দেখা যায় যে অল্প টাকা আরও অল্প কাজ, যা হওয়ার কথা তাও হয় না, যার জন্য আমরা চিরকাল চেয়ে থাকি। আর এটা হচ্ছে একটা বিষয় যে বিদ্যুতের কি অবস্থা আপনার এলাকায়? হ্যাঁ, বিদ্যুৎ তো কিছুকাল আগে অনেক সমস্যা ছিল, ইদানিং যথেষ্ট পরিমাণে আগাবার চেষ্টা করছি। তবে আগুন জ্বলে না, লাইন চলছে। স্পেশাল কারণ ওই যে ঘন্টায় যায়, ঘন্টায় 3 বার আসে, ঘন্টায় 3 বার যায়, দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লোডশেডিং হয়। এভাবে চললে তো আসলে মানে আর কি বলবো, বলার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যায়। আগের থেকে অবস্থা খারাপ হয়েছে না ভালো হয়েছে? আগের চাইতে অবস্থা আরো খারাপ হয়েছে কারেন্টের। বিদ্যুৎ অফিসে কথাটা তো বলছে, বিদ্যুৎ অফিসে বলে লাভ নাই, এদের কাছে গেলে পরে এরা দাঁত ফুটায় কথা বলে, আমাদের কথা কোনো গ্রাহ্য করে না। 1 ঘন্টা চললো, আবার 1 ঘন্টা পরে আবার মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা নাই, এইভাবে থাকে, এইভাবে চলে আর কি। অন্ধকার হয়ে যায় তো পুরো শহর? শহরটাই অন্ধকার হয়ে যায়। রোডের বাতি তো নাই? না, রোডের বাতি নেই। আমরা যে পৌরসভায় থাকি এটা আমাদের মনেই হয় না, এই অন্ধকার ল্যাম্পপোস্টের কাজ করার কথা ছিল সেটা করে নাই। এখন যে মেয়র সে কাজ করব কিনা সেটার নিরাপত্তা আমরা পাইতেছি না। রাতের পৌরসভায় দেখতে পারতেছেন অন্ধকার, কারেন্টের খুঁটি আছে, লাইট নাই, বিদ্যুৎ আছে, তারপরে আমরা আলো পাচ্ছি না। পৌরসভার মানুষ আলো থেকে বঞ্চিত। পৌর মেয়র টেয়র কি করে? পৌর মেয়র সাহেব এখন পর্যন্ত কোনো কাজ হাতে নেয় নাই। সেই বিভিন্ন সময় সে বলে গেছে, নির্বাচনের সময় সে বিভিন্ন রকম আলাপ আলোচনা। আগের মেয়র কি করছে? কিছুই করে নাই আগের মেয়র সাহেব। গত 5 বছর কিছুই হয় নাই, কোনো উন্নয়নই হয় নাই। টাকা কি করছে সেই বলতে পারে, তার বরাদ্দ সে কোথায় ঢালছে সেই বলতে পারে। অনেক দিন বাতি নাই। ভয় লাগে মাঝে মধ্যে? ভয় তো লাগবে, ভয় লাগেই তো, খামাই বাতি নাই তাহলে তো ভয় লাগবে। আমি তো আমার বয়স 20 বছর হবো, আমি তো মনে করেন যে 10 বছর থেকে কিছুটা বুঝি, 10 বছর থেকে দেখি না বাতি নাই। না, তার বহু আগেকার লোকজন তো হেরা এবাই কইতাছে, আমল থেকে দেখতেছি না কারেন্ট। আসলে এতদিন যা ছিল তার চেয়ে আমরা ভালো কিছু আশা করছি। এই উপলক্ষে নতুন মেয়র আসছে, আল্লাহ দেখি যায় কি হয় ইনশাল্লাহ। আপনাদের বিদ্যুৎ হচ্ছে, আমরা যে তথ্য পেয়েছি সেখানে 22 মেগাওয়াট হচ্ছে চাহিদা, 10 মেগাওয়াট পাওয়া যাচ্ছে, 12 মেগাওয়াট না, যে কারণে বাতি জ্বলে না বললাম, লাইনটা বাতি তো আলাদা বিষয়। বিদ্যুৎ যেখানে থাকে না সেখানে বাতি কোথা থেকে জ্বলবে? সেই জন্যই তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা বাতি পাই না, রাস্তায় তো বাতি পাই না, ঘরেও যে দেখি অন্ধকার। রোড বাতি নাই কেন মেয়র সাহেব? এক মাসে হয়নি, ইতিমধ্যেই আমার এলাকায় বিদ্যুৎ উন্নয়নের কাজ চলছে। আমি গত 4 দিন আগে এখানে এক্সচেঞ্জ সাহেবকে এবং যিনি ঠিকাদার কাজ করছেন তাদেরকে আমার পৌরসভায় ডেকে নিয়েছিলাম। বিশেষ করে আমার ফতেরপাড়া এলাকা, 4 নম্বর ওয়ার্ড বানিয়াপাড়া এলাকা বৈদ্যুতিক তারের খুব অভাব ছিল, সেটা আমরা নিশ্চিত করেছি। সেখানে দিচ্ছি আমাদের চান্দুশি ওয়ার্ডে কিছু অভাব ছিল সেটা, এবং তারা কিছু খুঁটি পুঁতেছে এবং আমার এলাকায় কিছু ট্রান্সফরমার দেওয়ার কথা ছিল। আমি সেটা তাদেরকে চেয়েছি যে কতগুলো ট্রান্সফর পৌরসভায় দেওয়ার কথা, কতগুলো খুঁটি দেওয়ার কথা, কতটি তার লাগানোর কথা, সে স্টেটমেন্ট তাদের কাছে আমি চেয়েছি। এবং আরও অতিরিক্ত 50টা খুঁটি চেয়েছি। এই যে সব রাস্তা আগে ছিল, মানে খুঁটিগুলো দুর্বল হয়ে সেই খুঁটিগুলো দেওয়া, তারা সেটা স্বীকারোক্তি আমাকে দিয়েছে, 50টা খুঁটি আমাকে দিয়েছেন। এবং আমি আমার কাউন্সিলরদের ডেকে নিয়ে বসে কোন কোন এলাকায় খুঁটি দুরবস্থা সেগুলো আমরা চিহ্নিত করেছি। আগামীকালকে আমাদের সেই প্রজেক্ট তাদেরকে পাঠিয়ে দেবো, সেদিকে তারা খুঁটিগুলো পুঁতে দেবেন এবং তার এই ব্যবস্থা ইতিমধ্যে করেছেন। যেটা আমাদের রাস্তার বাতি কত আছে এখন, আর কত দরকার? রাস্তার বাতি আমাদের এখন সচল বোধ 75টা কি 80টা আছে সর্বোচ্চ, এর বেশি নাই। দরকার প্রায় আমাদের 1300-1400, 1500 প্রায় লাইট দরকার এই পৌরসভায় ভিতরে। আমি পুরো অন্ধকার থাকে। হ্যাঁ, আমি পুরো ইতিমধ্যে ঢাকাতে যোগাযোগ করেছি, তারা আমাকে আগামী 3 মাসের মধ্যে, আমি যখন ভোট নেই জনগণের কাছ থেকে, প্রত্যেকটা এলাকায় আমার প্রতিশ্রুতি, নির্বাচন প্রতিশ্রুতি, যে আমি নির্বাচিত হলে 6 মাসের মধ্যে, দায়িত্ব গ্রহণের 6 মাসের মধ্যে আমি পৌরসভাকে আলোকিত করে দেবো লাইটিং দ্বারা। ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমি 500 লাইটিংয়ের ব্যবস্থা করতে পারতেছি পৌরসভায়। ধন্যবাদ। বাতি দেওয়া যায়নি কেন পৌরসভায়? বাতি সরকারের 75টা আছে, সরকারের থেকে আমরা যে পেয়েছিলাম সেখানে আপনার এখানে গ্রামীণ ব্যাংক থেকে ওই হাসপাতাল মোড় পর্যন্ত, বাজার এই পর্যন্ত আমরা এটা
যতটুকু 10 লক্ষ টাকার মতো আমরা দিয়েছি। এটা তো এখানে হলো যে এই টাকাটা যে টাকাটা দিছে এটার জন্য আলাদা বরাদ্দ থাকে যে আপনার এটা লাইটিং করার। কিন্তু আপনাদের যে রাজস্ব আয় আসে সেখান থেকেও তো আপনারা এটা করতে পারতেন। সেটা রাজস্ব আয় যেটা সেটার কথা আমি বলি, গভর্নমেন্ট থেকে যে কর্মচারী আছে তাদেরকে বেতন দেওয়ার জন্য সরকার থেকে বছরে 3 লক্ষ টাকা দেয়। কত লাগে এখানে? প্রতি মাসে প্রায় এখন বোধহয় 10 লাখ টাকার মতো লাগে। প্রতি মাসেই 10 লক্ষ টাকা আপনারা এই কর থেকে প্লাস আপনার 2 ঈদে বোনাস প্রায় আরো 2 মাসের বেতনের মতো 18 লক্ষ 15 লক্ষ 18 লক্ষ টাকার মতো এটা চলে যায়। এই হলো আপনার না সবই ঠিক আছে, কিন্তু বাতির খরচ যেটা মানে আপনারও তো ইচ্ছা করে যে আপনার পৌরসভাটা রাতের বেলা একটু আলোকিত থাকুক, মানুষের একটু নিরাপত্তার সাথে এটা করা ছিল কিনা? আমি এটাই বলি, এই কর যা আসে এই 5 বছরে কি এটা করা সম্ভব ছিল না? না করা সম্ভব। কর তো আসেই নাই। কত পেয়েছেন? কর আমি 65 লক্ষ টাকা প্রতি আমি 65 লক্ষ টাকা আমি কর বকেয়া নিয়ে আমি শুরু করেছি। সেখানে প্রতি বছরই ধার্যকৃত আবার কর আছে। সেই কর যেটা আসে সেই কর দিয়ে আপনার বেতন বোনাস সকল কিছু মিলে গভর্নমেন্ট তো দেয় না, বেতন তো গভর্নমেন্ট কর্মচারীদের জন্য দেয় না। এটা নতুন মেয়র সাহেব আছেন, উনিও বলতে পারবো। আমরা চেয়ারে বসছি, আমরা হয়তো তার জবাবদিহিতা করতেছি। এখান থেকে যেই লোকই এখানে বসবে সে তাকেই একই অবস্থায় পড়তে হবে না। কিন্তু আমি পৌরসভার কর দিব না, ট্যাক্স দিব না, তাই পৌরসভাটা চলবে কি দিয়ে? না আমি বলছি যারা ট্যাক্স দিতে, আপনি বলেন যে ট্যাক্স যতটা এসেছে, হ্যাঁ জি একটু বলেন পিছনে। ট্যাক্স অনেকে দেন না। এখন আমি মেয়র সাহেবকে বলতে চাই, উনি যে বারবার বলতে যে সরকার ক্ষমতা নেই, উনি ট্যাক্স তোলার জন্য কাকে কয়বার চাপ দিয়েছেন? উনি ট্যাক্স তোলার জন্য ওনার একটা ব্যক্তিগত ব্যর্থতা, যার কারণে তিনি ট্যাক্স তুলতে পারেন নাই। তিনি কোনো সময় যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে বা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা আছে তাদেরকে নিয়ে কখনো বসে নাই যে আমার পৌরসভায় যে ট্যাক্স উঠতেছে না, এই জন্য আপনারা কী বিধি ব্যবস্থা করবেন? যদি আপনার ট্যাক্স না দেন তাহলে আমি বিদ্যুতের লাইন কেটে দেবো, তাহলে আমি এই মানে নাগরিকদের সুবিধাতে সেই সুবিধাকে আপনাদের বঞ্চিত করবো। আপনাদের আমরা জন্ম নিবন্ধন কার্ড দেবো না, চাউলের কার্ড দেবো না, বিভিন্ন ধরনের আছে বিজেপি কার্ড দেবো না, সেগুলো তিনি কী করেছে? তিনি না বলছে, সেগুলো না বলছে, ঢালাওভাবে বলছে তিনি সরকারের সাথে নেয়। অনেক পৌরসভা অনেক কাজ হয়েছে, আমাদের পৌরসভায় কেন কাজ হয় না সেটা আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যর্থতা। বুঝতে পেরেছি জি, একটু আসবো। আসসালামু আলাইকুম। এখানে যেটা বলতেছে আপনি আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন? যেটা বলছিলেন ওনারা বলতে পারেন যে ট্যাক্স আমার সময় কি 65 লক্ষ টাকা ট্যাক্স বাকি পড়ছেন? আমি যেটা বললাম রেকর্ড, আপনি পৌরসভায় যাবেন, উনি কবে যাবেন আমি দেখাবো আমার সময় কি 65 লক্ষ টাকা ট্যাক্স বাকি পড়ছে। আমার সময় কি 65 লক্ষ টাকা ট্যাক্স বাকি পড়ছেন? আমি যেটা বললাম রেকর্ড, আপনি পৌরসভায় যাবেন, উনি কবে যাবেন আমি দেখাবো আমার সময় কি 65 লক্ষ টাকা ট্যাক্স বাকি পড়ছে। এখন ট্যাক্স আমি ওনাকে দিয়ে আসছি 50 না 55 লক্ষ টাকা ট্যাক্স বাকি। 55 লক্ষ টাকা। আমি তো এই 5 বছর যে ট্যাক্স 5 বছর তো ট্যাক্স ধার্য হয়েছে, সেই ট্যাক্স আমি আদায় করছি। পুরোটা পেয়েছেন আপনি মানে আমার সময়টা আমি মনে করি যে আমার সময়টা আমি পেয়েছি। কতটুকু পেয়েছেন আনুমানিক? কত? আমার ওইভাবে ঠিক খেয়াল নাই, 15, 13, 14, 15 এইভাবে ট্যাক্স ধরা হয়েছে। মানে প্রতি বছর যারা আমাদের একটা 13, 14, 15 লাখ টাকা আসতো, এরকম ভাবে আমাদের ধরা হয়েছে। এক্সপেক্টেড কত ছিল? এরকমই পুরাটাই তো আমাদের। কিন্তু এই যে আমি যে হাত তুলতে বললাম বেশিরভাগই তো ট্যাক্স দেন না। হ্যাঁ ট্যাক্স দেন না আমি না, কিন্তু তাহলে আপনার কথার সাথে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি বলি একটু আপনার কথার সাথে তাহলে মেলে না। বেশিরভাগই যদি ট্যাক্স না দেন তাহলে তো আপনি এক্সপেক্টেড ট্যাক্স পাচ্ছেন না। না বেশিরভাগ দেন, আমি তো ওটা আদায় করছি। আমি যেটা আদায় করছি আমি তো বললাম না 65 লক্ষ টাকা বাকি ছিল, 65 লক্ষ বাকি ছিল, উনি 55 লক্ষ টাকার কথা বলতেছে। এটা তো উনি রেকর্ড আমি দিয়ে আসছি। তাহলে যে 5 বছর যে ট্যাক্সটা ধরা হয়েছে সেটা কোথায় গেল? সেটা তো আদায় হয়েছে। ওনাকে ধন্যবাদ জানাই, উনি আসার পরে পৌরসভা এই উপজেলার 6 লক্ষ টাকা আপনার ট্যাক্স বাকি ছিল, উনি সেটা একবারেই দিয়ে দিচ্ছেন। আচ্ছা একটু আসবো, সেটা হচ্ছে যে এই যে জোড়াতালে দিয়ে চলছে পৌরসভা, যেটা বোঝা যাচ্ছে আর কি, আপনি হয়তো একমত হবেন, আপনিও যেটা বলছিলেন বাজেটের আসলে ঘাটতি আছে উপজেলা পরিষদেরও।
সব মিলিয়ে জোড়াতালে দিয়ে টিকে থাকার কারণে কতটা লাভ বা ক্ষতি হচ্ছে? স্থানীয় সরকারের মাধ্যমে যেসব সেবা জনগণের দোরগোড়ায় যাওয়ার কথা সেটা তো ঠিকমতো যাচ্ছে না, অভিযোগ শুনে আপনি বুঝলেন। তাহলে এভাবে চালানোর মানে কি? পৌরসভা থেকে লাভ হচ্ছে কি আসলে? আসলে পৌরসভা এইভাবে জোড়াতালি দিয়ে চলতে পারে না। সরকারের, স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ যে অঙ্গ এইভাবে থাকতে পারে না, অঙ্গহানি হয়ে থাকতে পারে না। তো আমি এখানে যখন আমি জয়েন করি তখন থেকেই এই পৌরসভা নির্বাচনী বৈতরণী শুরু হয়ে গিয়েছিল, প্রচার প্রচারণা। তো আমরা সবাই এই জনগণ সহ পৌরবাসী সহ আমরা আশাবাদী ছিলাম যে অতীতে কি হয়ে গেছে ভবিষ্যতে নিশ্চয়ই ভালো হবে, এবং আমরা যতই মিটিং করতে বলতাম যে সামনে হয়তো আমাদের জন্য ভালো দিন আসছে। তো আমরা সেই ভালো দিনের প্রতীক্ষায় আছি এবং প্রতিশ্রুতিশীল মেয়র আমাদের মধ্যে আছে। একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে পৌরসভার থেকে আপনার উপজেলার বাজেট কম, পৌরসভার থেকে উপজেলার বাজেট অর্ধেক, অনেক ক্ষেত্রে 3 গুণের 1 গুণ, অথচ আপনার আয়তন আপনার অনেক বেশি, অনেক বড় পরিসর নিয়ে আপনাকে কাজ করতে হয় আয়তনে। এটার যৌক্তিকতা কতটা আছে? পৌরসভা মানে হচ্ছে কিন্তু নগরায়ন, ভবন, সেটা তো হচ্ছে না ঠিকমতো। ভবন, নগরায়ন, রাস্তাঘাট কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। এখানে রাস্তাঘাট নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় হয়, তো সেই জন্য পৌরসভাতে বরাদ্দগুলো বেশি আসে। একটা পৌরসভায় আয়তন তো খুবই সীমিত, ছোট একটা পৌরসভা, মানে এবং সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সোজা বাংলায় যদি বলি, আমি সোজা বাংলায় যদি বলি সেটা হচ্ছে যে মানুষ আপনি, আপনার পেটটা মানে আরেকজনের। আচ্ছা, পৌরসভা হচ্ছে সেরকম, মানে একটা ফুল একটা হিউম্যান বডির মধ্যে পৌরসভাটা আরেকটা বডি। এই জায়গাটার সমন্বয় কতটা আছে মনে করেন? সমন্বয়ের কথা জানতে চাচ্ছেন না? আমার ইউনিয়ন পর্যায়ের বা উপজেলার বাজেট আর পৌরসভার বাজেটের কথা। আচ্ছা, তো এখন আমি যদি আমার ইউনিয়ন পর্যায়ের কথা বলি, গভর্নমেন্টের কিন্তু শুধুমাত্র এডিপি দিয়েই কিন্তু গভর্নমেন্টের উন্নয়ন কর্মকাণ্ড নির্ধারিত হয় না। এখানে পৌরসভার যেমন নিজস্ব আয় আছে, উপজেলা পরিষদের নিজস্ব আয় আছে, রাজস্ব বাজেট আছে, তারপরে গভর্নমেন্টের নানামুখী গভর্নমেন্টের সেফটি নেটওয়ার্ক প্রোগ্রাম আছে, এইগুলো দিয়ে, এবং গভর্নমেন্টের অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সরকারি অধিদপ্তর আছে, যাদের মাধ্যমে আমরা উপজেলা পর্যায়ে উন্নয়ন কাজগুলো করে থাকি। কাজেই আমি যেটা মনে করি যে বর্তমান সরকারে আমাদের যে বাজেট দিচ্ছে সেই বাজেটটা যদি আমি উপজেলা পর্যায়ে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, কিন্তু আপনার পুরো উপজেলায় এই 50 লাখ 60 লাখ টাকা বাজেট আমার উপজেলা পরিষদের মধ্যে করের কোনো বিষয় নেই। আমার রাজস্ব আদায় হয় হাটবাজার থেকে, প্রপারলি একদম বছরের শুরুতে প্রপারলি টাকাটা চলে আসে। তো এডিপি বাজেট একটা বা রাজস্ব বাজেট একটা, সেই অনুযায়ী বাজেট কিন্তু মোটামুটি কম না, ধরেন গিয়ে 3 কোটি বছরে তো চলে আসে, বছরে 3 কোটি চলে আসে এবং কাজ হয়। তারপরে আরও একটা কথা থাকে, আমাদের এমপি মহোদয়ের আবার আলাদা বরাদ্দ থাকে, আমার উপজেলা পরিষদের বাইরে থেকে আলাদা বরাদ্দ থাকে, তিনি আবার স্বতঃস্ফূর্তভাবে তার বরাদ্দটা দিয়েও উন্নয়ন কর্মকাণ্ড হয়। কাজে সরকারের অনেকগুলো উন্নয়নমূলক যে মাধ্যম আছে, মাধ্যমের মাধ্যমে কাজ করে থাকে, কাজে সমস্যা হওয়ার কথা না। ওকে চাচা, কি আশা করেন একটু আসবো এই বিষয়ে? আচ্ছা, তার আগে একটু ঘুরে আসি যে আমরা একটু বলতে চাই যে অনেক সমস্যা, কি ধরনের আশা আছে, কি চান আপনারা, আসলে দাবির জায়গাটা একটু আসি। আসসালামু আলাইকুম। সবচেয়ে যে বড় আশা, 1 নম্বর, ডেল কার্নেগির ভাষায় বলতে হয় সুষ্ঠু পরিকল্পনা অর্ধেক কাজের সমাধান দেয়। আমার বয়স 18 বছর 20 বছর, অথচ আমার এই বয়সে যারা লালন করেছে তারা সুষ্ঠু পরিকল্পনা নেয়নি। আমার ধারণা যদি সুষ্ঠু পরিকল্পনা হতো উপজেলা পরিষদের ভিতরে জলাবদ্ধতা হতো না। যদি সুষ্ঠু পরিকল্পনা থাকতো, যদি আজকে ইঞ্জিনিয়ার একটা বাসা তৈরি করার আগে যদি ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনুমতি নিত, মেয়রের কাছ থেকে অনুমতি নিত, তার নিশ্চয়ই 5 ফুট রেখে তাকে বাসা করতে হতো। আমার যে কথাগুলো বলতে হবে সেটা হলো সুষ্ঠু পরিকল্পনা চাই। আমাদের বর্তমান মেয়র সাহেব আছেন, নতুন নির্বাচিত সুযোগ্য মেয়র এবং দলীয় মেয়র, যে কথাগুলো আসছে, আমি চাই যে আমার এই মেয়র সুষ্ঠু পরিকল্পনা, প্রত্যেকটা মানে কমিশনারকে ডেকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে, ওয়ার্ডবাসীকে ডেকে তাদেরকে সুষ্ঠু পরিকল্পনা চাই, যে ঐক্যবদ্ধভাবে জলাবদ্ধতাকে, ড্রেনেজটাকে, ইলেকট্রিসিটিটাকে এবং আর বাসা বাড়ি তৈরি এবং তাদের যাতায়াত সমস্যাগুলো, মাদক সমস্যাগুলো, এগুলো নির্মূলের জন্য সুষ্ঠু পরিকল্পনা করবেন। এখানে প্রশাসনের ব্যক্তিত্ব আছে, ধন্যবাদ। এখানে সাবেক মেয়র আপনাদের কাছে মাইক্রোফোনটা যদি পাস করে দেন, কি ধরনের মানে কি আশা করেন? এত দুরবস্থা কেন? আপনারা কতটা কাজ করতে পারেন? আমরা ইনশাআল্লাহ আশা করি 100% কাজ বের করতে পারবো, যেহেতু আমাদের দলীয় মেয়র সাহেব আছেন। আমাদের প্রতিশ্রুতি আমরা যা দিয়েছি ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে? প্রতিশ্রুতি মানে যা রাস্তার ড্রেন বা যেটা নাই আমরা দেখতেছি, বা বিদ্যুতের যে এটা সেটা ওনারা আমাদের জানাইলো, সেটা আমরা নিজেরাও দেখছি। আমি প্রতি ওয়ার্ডে 3টা ওয়ার্ড আমি ঘুরছি, দেখছি
অনেক আছে, মানে যে সমস্যাগুলো ধরছে সবগুলোই মানে কারেক্ট, 100% কারেক্ট। মানে এগুলা জলাবদ্ধ, হ্যাঁ এগুলো সবগুলো আচ্ছা, পাশের আপার কাছে একটু যাবো। ইনশাআল্লাহ আমরা করব। জি, ধন্যবাদ। আপনি কি সাধারণ নাগরিক না জনপ্রতিনিধি? আমি একজন জনপ্রতিনিধি। আসসালামু আলাইকুম। কিসের আশায় জনপ্রতিনিধি হয়েছেন? মানে জনপ্রতিনিধি হওয়া কি খুব মানে সহজ? আশা তো না, মানে আমার একটা মানে আকাঙ্ক্ষা, সেটা আমি যেন জনসেবা করতে পারি, এইটাই বড় আকাঙ্ক্ষা। জনগণের সেবা, যেমন একজনের নাগরিক করতে পারছেন? অনেকে বুঝতে পারতেছে না, আমি তার সার্বিক সহযোগিতা করব। একজনের জন্ম সনদ নিবে, বুঝতে পারতেছে না, আমি তাকে সার্বিক সহযোগিতা করে জিনিসটা তাকে উদ্ধার করে দেব। যেমন রাস্তাঘাট যেরকম এলো আছে, ড্রেনেজ আছে, এরকম ব্যবস্থা সবাই আর কি প্রতিশ্রুতি দিয়েছে। সেটা হচ্ছে যে এখন নারীরা অনেক বেশি আসছেন, জি জি, হ্যাঁ, নির্বাচনে আসছেন এবং নির্বাচিত হচ্ছেন, হ্যাঁ, কতটা সহজ বা কঠিন দায়িত্ব পালন করা পুরুষদের সাথে? আসলে এখানে বলতে গেলে মানে কঠিনও আছে, আবার যদি সবার সাথে আসলে একত্রভাবে চলতে পারি সহজও আছে, কিন্তু সবার সাথে মিলিতভাবে কাজ করতে পারলে অসুবিধা হয়। মানে অসুবিধা মানে বিষয়টা সেটাই যে যেমন আমাদের 3টা সংরক্ষিত আসন নিয়ে আমরা একজন মহিলা, 3টা ওয়ার্ডে 3টা মানে সাধারণ আসনের কাউন্সিলর থাকে। দেখা যায় 3 জনের মতামত কিন্তু 3 রকম থাকে, আর আমার কিন্তু একা মতামত, আমার নিজের একা, সে 3 জনের মতের সাথে অনেক সময় দেখা যায় আমার ভিন্ন হয়ে যায়, এদিক থেকে একটু আর কি সমস্যা হয়, প্রাধান্য পায় না। জি জি জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। আর কোনো দাবি নিয়ে যদি কোনো দাবি থাকে আপনাদের, চাচা মানে আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি দাবি আছে একটু যদি বলেন। আমাদের দাবি পৌরসভায় রাস্তাঘাট, কারেন্টের বাতি নাই, অন্ধকার, ড্রেন নাই, এগুলোর জন্যই আমাদের দাবি আর কি। দলীয় মেম্বার আছে, মেয়র সাহেব আছে, হ্যাঁ যদি কাজ করতে পারে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমি একটু আবার আসি, আপনার বাড়ির পাশে রাস্তা কেমন? আমার বাড়ির পাশে রাস্তা এটাও খুব দুরবস্থা ছিল বিগত 5 বছর। আমার আগে যিনি মেয়র ছিলেন তার কাছ থেকে আমার থানা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক জনাব শহীদ ইসলাম সাহেব বিশেষ প্রকল্প নিয়ে এবং তদবির করে এই রাস্তাটা আমার যখন নির্বাচন হয় ঠিক তখনই করেছেন ইনশাল্লাহ। আপনার বাড়ির পাশে রাস্তা কেমন? একই রাস্তা। মেয়ের সাহেবের বাড়ি এইটা। আশপাশে রাস্তা ভালো? হ্যাঁ। অন্য রাস্তা তো খারাপ? হ্যাঁ, অন্য রাস্তা খারাপ, এও রাস্তা ভাঙাচুরা আছে, মিলেই আছে। এদিকে ভালো রাস্তা? হ্যাঁ, এইদিকে আছে একটু ভালো, আবার ওই দিক দিয়ে খারাপ, এই যে আসলেন না, ওই দিক দিয়ে খারাপ। রাস্তা হয়েছে অনেকদিন আগে, কিন্তু এই কাজ করলে আবার কয়েকদিন আগে। এটা সাবেক মেয়র মঞ্জুল হক সাহেবের বাড়ি। রাস্তা কেমন এদিক? ইনশাল্লাহ খুবই ভালো এদিকে রাস্তা। অন্যদিকের রাস্তা কেমন? অন্যদিকের রাস্তা মোটামুটি একটু খারাপই, কারণ এই দিকের রাস্তা একটু ভালো, অন্য পৌরসভার রাস্তাগুলি খুবই খারাপ, কারণ গত 5 বছর আসলেও কোনো কাজকাম হয় নাই বললেই চলে। এই রাস্তা কবে? এই রাস্তা হয়েছে এই তো মাত্র 4-5 মাস হইল আর কি। আপনারা তো পাকা রাস্তা ঘুরে গেছেন, কাঁচা রাস্তা তো জানি নাই। এলাকায় যে অনেক কাঁচা রাস্তা আছে সেগুলো তো এখনো আপনারা দেখেন নাই, বা আপনারা দেখলে পরেও নিউজে দেখাইলে পরেও সেগুলো কাজ হয় না এখন পর্যন্ত। নতুন রাস্তা হচ্ছে না, রাস্তা ছিল আগে, এটা রিপেয়ারিং হয়েছে। একটা অভিযোগ যে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি যারা থাকেন তাদের বাড়ির আশপাশের রাস্তা বেশ ভালো থাকে। আমি এটা বলি, উনি যেটা বললেন এটা আমি ওইভাবে কাউন্টারে যাব না। জি, এটা আমি যেখান থেকে করেছি সেখানে যদি আপনি যান আপনারা শুনতে পারবেন। আমি আমার বাড়ির রাস্তাটা সবার পরে করেছি। বেশিরভাগ রাস্তায় তো খারাপ আপনার? না, খারাপের মধ্যেও আমারটা আরও খারাপ ছিল। আমি সেটা সবার পরে আমি মানে ক্ষমতা ছেড়ে যাওয়ার এক দিয়ে আমি পরে গেছি। আচ্ছা, ওই যে দাবির জায়গাটায় আসি। না, দাবির কথা তো অনেক কথা শুনলাম। আমি এই প্রশ্নটা রাখি যে জনপ্রতিনিধিরা নিজেদের জন্য কতটা কাজ করেন, আপনাদের জন্য কতটা কাজ করেন? আসলে জনপ্রতিনিধি তেনারা নিজেদের জন্য কাজ করলে তো আসলে আমাদের জন্য কাজ হয়, কারণ যিনি আজকে মেয়র তার বাড়ির পাশে আমার বাড়ি, হয়তো আরেকজনের বাড়ি, তাহলে আসলে ওনাদের কাজগুলা সঠিক মতো হয় না বলে যেটা সাবেক মেয়র বললে যে আমার রাস্তার কাজটা অনেক পরে করছি। তো এই সব সমস্যাগুলো আছে। আমি যে কথাটা বলতে চাই, আমার দাবি ওই আমাদের একেবারে সময় না, দাবির মধ্যে একটাই, 30 সেকেন্ড। জি, দাবির মধ্যে একটাই, পৌরসভার মতো পৌরসভা চাই। আর এই দল বল কোনো কথা নাই। দলে ভোট দিয়েছি, ক্ষমতা যিনি
পাবেন, করতে পারবেন সেটা বলে ভোট দিয়েছি এবং সরকার সমর্থিত প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। কিন্তু তিনি আবার দলমত চিনবেন না। আমার এলাকায় আমরাও তাই আশা করি তিনি দলমত নির্বিশেষে কাজ করবেন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের নিয়ম আমরা যেখানে আসি সেটা হচ্ছে যে আমরা 1 বছরের পর আবার আপনাদের এলাকায় ফিরে আসতে চাই। 1 বছরের মধ্যে 2টি ওয়াদা চাই, কোন 2টি কাজ জনগণের জন্য আপনি করবেন? 1 বছরের মধ্যে জনগণের জন্য প্রতিশ্রুতি হলো ইনশাল্লাহ, সেটা 1 নম্বর হলো আমার থানাপাড়া থেকে কনকল পর্যন্ত মাদার ড্রেন যেটা আছে পানি নামার জন্য, এই ড্রেনটা কত কিলোমিটার সম্পূর্ণ হবে? প্রায় 1 কিলোমিটার উপরে এটা। দ্বিতীয় হলো লাইটিং ব্যবস্থা, ইনশাল্লাহ পৌর এলাকার টোটাল পৌর এলাকা 1 বছরের মধ্যে লাইটিং আওতায় আমরা নিয়ে আসবো। আর তৃতীয় হলো যে আমার এই যে কলেজ মোড় থেকে পশ্চিম থেকে যে রাস্তাটা সমেল রোডের খুবই দুরবস্থা, লোকজন একেবারে যেতে পারে না। এই রাস্তা সাথে হলো আমার গরুহাটি থেকে রতনপুর থেকে যে রাস্তাটা গেছে, এই 2টা রাস্তা 1 বছরের মধ্যে আমি করে ফেলবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এই জনগণের আমার প্রতিশ্রুতি। আমরা 1 বছর পর অবশ্যই ফিরে আসতে চাই, দেখতে চাই আপনি আসলে কতটা কি করেছেন। আমি একটু বলবো, আমার একেবারে সময় নেই, একটু দিতে হবে। আচ্ছা 30 সেকেন্ড একটু দিই, একেবারে আরো কম লাগবে। জি বলেন। আমি পৌরবাসীর কাছে আমার একটি আবেদন আছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, জলাবদ্ধতা পৌরসভা দূর করবে, উপজেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে। তারপর আপনাদের কাছে আমাদের একটি সবিনয় অনুরোধ, নদী নালা খাল বিল জলাশয় ভরাট করবেন না, জলাবদ্ধতা দূর করার জন্য এটারও প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমিও একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই, আগামী 1 বছরের মধ্যে যদি আমি থাকি বা আমার যারা পরবর্তী সরি থাকবেন, অবশ্যই মাদক নির্মূলের জন্য তারা যথেষ্ট ভূমিকা রাখবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। দর্শক, এই ছিল আজকের মতো তৃণমূলের জবাবদিহিতা, একেবারেই আপনাদের অনুষ্ঠান। আপনাদের সমস্যা সম্ভাবনা জানান আমাদেরকে, স্ক্রিনে ওঠা ইমেইলে। আমরা সমস্যার সম্ভাবনা শুনতে যে কোনো দিন আসতে চাই আপনার এলাকায়। দেখা হবে আবার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।